সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লেখা বিপ্লবী বিবেকানন্দ পর্ব ৫। নরেন নিশ্চয়ই বদ্ধ পাগল, নাকি দস্যু, মহাদস্যু, জাদুকর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাজিশিয়ান, অথবা ভূত প্রেতাত্মা, নয়তো শিবের মতোই বিচিত্র দেবতা ভোলানাথ। চালচুলো নেই সহায় সম্বল, কপর্দক্ষিণ, ক্ষুধা তৃষ্ণায় জর্জরিতও হন না, শত কষ্ট দুর্যোগেও বিচলিত না, ভয়ও নেই, দুশ্চিন্তাও নেই। তা না হলে এই বিচিত্র ছোকরা রামকৃষ্ণের প্রাণপ্রিয় লরেন কি করে ঘুরে বেড়ালেন এই বিশাল উপমহাদেশ? তিনি যে কি ছিলেন তা আমাদের মতো তুচ্ছ মানুষের স্বপ্নাতীত, কল্পনাতীত। কিন্তু যা আমাদের স্বপ্নের বাইরে, কল্পনার বাইরে, হিসেব নিকেশ ধ্যান ধারণার অতীত, তিনি যে সেই রকম অসম্ভবকেও সম্ভব করেছিলেন তা স্বীকার না করেও উপায় নেই। তাঁর কীর্তির উজ্জ্বল স্বাক্ষর ছড়িয়ে আছে সারা দেশে। সমুদ্র হিমাচল, আরব সাগর, ভূমধ্য সাগর, প্রশান্ত মহাসাগর, অতলান্তিক মহাসাগরের এপারে ওপারে ছড়িয়ে আছে তাঁর বিজয় স্তম্ভ, কীর্তির জয়ধ্বজা। অনেকদিন ধরেই মন পালাই পালাই করছে। মন বলছে, বেরিয়ে পড়, বেরিয়ে পড়, তোকে অনেক জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। মন পালাই পালাই করলেও পালাতে পারেন না। স্বয়ং ঠাকুরই যে অসুস্থ, ভয়ঙ্কর অসুস্থ। তাঁর সেবা যত্ন, চিকিৎসা, তদারকির ভার অন্যদের ঘাড়ে চাপিয়ে যেতে মন সায় দেয় না। তাছাড়া একবার ডানা মেলে বেরিয়ে পড়লে কবে ফিরবেন তার কি কোনো ঠিক ঠিকানা আছে? তবে এই অবস্থাতেও ঠাকুরের সব বিধি ব্যবস্থা করে তারক আর কালীকে সঙ্গে নিয়ে গেরুয়া পরে ভগবান বুদ্ধের বোধিপ্রাপ্তির পূর্ণ পবিত্র ভূমি বুদ্ধগয়ায় যান। নীরবে ধ্যান করে শ্রদ্ধা জানান সেই সর্বত্যাগী মানবপ্রেমিক মহামানবকে। ওখানে ৩-৪ দিন থেকেই নরেন ফিরে আসেন কলকাতা। তবে ঠাকুরের মহাসমাধি হবার পর সেই বছরই 1886 ডিসেম্বরে একবার তারকেশ্বর যাওয়া ছাড়া গিয়েছিলেন আঁটপুর। সঙ্গে ছিলেন শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর, সারদা ও বাবুরাম। ক্রিসমাসের পবিত্র রাতে ওরা সবাই মিলে সংকল্প নিলেন সন্ন্যাস নেবার। পরের মাসেই সবাই মিলে আনুষ্ঠানিক সন্ন্যাস নেবার পর নরেনের মতো বাউন্ডুলেও পরের বছর বিশেষ বাইরে বেরোলেন না। প্রায় পুরো বছরই কাটালেন সবাই মিলে ধর্ম, দর্শন, ইতিহাস ও আরও কত কী বিষয়ে পড়াশুনো, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করে। সঙ্গে সঙ্গে চলে বরানগর মঠের দেখাশোনা, বিধি ব্যবস্থা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের প্রস্তুতি। আহার নিদ্রার কোনো ঠিক ঠিকানা নেই। তাছাড়া অমানসিক পরিশ্রম। গরমকালে হলেন অসুস্থ। একটু সুস্থ হয়েই ঘুরে এলেন শিমুলতলা আর বৈদ্যনাথ ধাম, তারপর কাশী, বারাণসী, সঙ্গে প্রেমানন্দ। ঠাঁই হলো দ্বারকাদাসের আশ্রমে। দর্শন করলেন বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা ও অন্যান্য দেবদেবীকে। আলাপ হলো ভূদেব মুখোপাধ্যায়ের সঙ্গে। দর্শন করলেন, প্রণাম করলেন জ্যান্ত শিব ত্রৈলঙ্গ স্বামীকে। সেবার দিন 7 থাকার পর বরানগরের মঠে ফিরে এলেন, কিন্তু আবার কিছুদিন পরেই গেলেন কাশী। পণ্ডিত, সদাচারী, সজ্জন প্রমোদা দাস মিত্রের সঙ্গে পরিচয় ও নিবিড় বন্ধুত্বের সূত্রপাত। এই বন্ধুকে নরেন 2 বছরে 32টি চিঠি লেখেন। পথের হাতছানি, মানুষের হাতছানি, ইতিহাস আর ঐতিহ্যের প্রবল আকর্ষণ, ধর্ম সংস্কৃতির উদার আমন্ত্রণ। থামতে পারেন না, অগ্রাহ্য করতে পারেন না, এগিয়ে যান। পরমারাধ্যা গর্ভধারিণী মা ভুবনেশ্বরীর কোলে বসে যে রামায়ণের কাহিনী শুনে মুগ্ধ হয়েছেন, হাজির হন সরজুতীরের রামায়ণ তীর্থ অযোধ্যাতে। তারপর লখনৌ, সেখান থেকে আগ্রা, শাহজাহান, মমতাজ, আকবর, তানসেন, সেলিম চিস্তির আগ্রা, ফতেপুর সিক্রি। অসামান্য সৌন্দর্যময় শিল্প মাধুর্যমণ্ডিত মোগল স্থাপত্য কীর্তি দেখে যেমন মুগ্ধ তেমনি বিস্মিত। আনন্দে, খুশিতে, তৃপ্তিতে
আনন্দধারা গড়িয়ে পড়ে দু চোখ দিয়ে। পাখি ফিরে আসে আপন কুলায়, বরানগর মঠে। এইভাবেই শুরু হলো তরুণ পরিব্রাজকের জীবন, ভারত আত্মা আবিষ্কারের এক ঐতিহাসিক অভিযান। তারপর কোথায় যাননি এই উন্মাদ পরিব্রাজক? এবার সোজা বৃন্দাবন, শ্রীকৃষ্ণ রাধিকার লীলাক্ষেত্র, সেখান থেকে হাথরাস। ক্ষুধা তৃষ্ণায় প্রায় অর্ধমৃত নরেন হাথরাস স্টেশন চত্বরে পড়ে আছেন, কিন্তু তাঁর ভয়ঙ্কর চোখ দুটি দেখে তরুণ স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত শুধু মুগ্ধ, বিমোহিত না, কি একটা অদ্ভুত শিহরণ অনুভব করেন মনে প্রাণে। ব্যাস, সর্বস্ব ত্যাগ করে পিছু নিলেন এই বিস্ময়কর তরুণ সন্ন্যাসী। নিজের অজ্ঞাতসারেই বিবেকানন্দ তাকে প্রথম শিষ্য করে নিলেন। দুজনেই ভিখারির ছদ্মবেশে অজানার পথে বেরিয়ে পড়েন। কিন্তু কে পাত্তা দেবে এই ভিখারিদের? ভিক্ষা চাইলেই অধিকাংশ লোক তাড়িয়ে দেয়। ক্ষুধা তৃষ্ণায় প্রাণ বেরিয়ে যায়, তবে অস্পৃশ্যদের কৃপায় কিছু জুটলে কখনোই তা গ্রহণ করতে দ্বিধা করেন না। এরই মধ্যে শরৎচন্দ্র হলেন অসুস্থ। না, তবু নরেন থামেন না। প্রাণপ্রিয় প্রথম শিষ্যকে কাঁধে নিয়ে এগিয়ে যান হরিদ্বারের পথে। ওই শরীরে এই পরিশ্রম কি সহ্য হয়? এবার স্বামীজি নিজেই অসুস্থ হলেন। স্বামী শিবানন্দ ওদের নিয়ে এলেন বরানগর মঠে। এই শরৎচন্দ্র সম্পর্কে রোমা রোলা, স্বামীজির বিখ্যাত আমেরিকান শিষ্যা ভগিনী ক্রিস্টিনের অপ্রকাশিত স্মৃতিকথা দেখে লিখেছেন, সদানন্দ ছিলেন হাথরাসের তরুণ স্টেশন মাস্টার। তিনি নরেনকে ক্ষুধায় মুমূর্ষু অবস্থায় স্টেশনে আসিতে দেখেন এবং তাহার দৃষ্টিতে বিমুগ্ধ হন। পরে সদানন্দ বলেন, আমি ওই ভয়ঙ্কর চোখ দুটির পিছু লইলাম। বিবেকানন্দ যখন বিদায় লইলেন, তখন তিনিও চিরজীবনের জন্য এই অতিথির সঙ্গে বিদায় লইলেন। এই দুই যুবকই ছিলেন শিল্পী ও কবি। সদানন্দ সুশিক্ষিত হইলেও তাহার কাছে বুদ্ধিবৃত্তির স্থান সর্বাগ্রে ছিল না। সদানন্দ পারসিক ভাষা শিক্ষা করেন এবং সুফিবাদ কর্তৃক প্রভাবিত হন। কিন্তু বিবেকানন্দের কাছে বুদ্ধিবৃত্তির স্থানই ছিল সর্বাগ্রে। তবে বিবেকানন্দের মতো সদানন্দেরও ছিল সৌন্দর্যবোধ। গ্রামাঞ্চলের দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তাহাকে মুগ্ধ করিত। তাহার মতো বিবেকানন্দের এমন ভক্ত আর কেহই ছিলেন না। তাহার গুরুর সমস্ত সত্তা যেন তাহার মধ্যে প্রবেশ করিয়াছিল। বিবেকানন্দ তাহাকে আমার মানসপুত্র বলিয়া বর্ণনা করিয়াছিলেন। সদানন্দ কুষ্ঠরোগীর সেবা করিতেন, তাহাদিগকে দেবতাজ্ঞানে ভক্তি করিতেন। তিনি একবার এক বসন্ত রোগীকে নিজের বুকের মধ্যে চাপিয়া রাখিয়াছিলেন, তাহাতে যদি তাহার দেহের দুঃসহ দাহ কিছু প্রশমিত হয়। প্লেগের সময় যাহারা মিশনের ঝাড়ুদার বাহিনী গঠন করেন, তিনি তাহাদের অন্যতম অগ্রণী। তিনি অস্পৃশ্য দিগকে ভালোবাসিতেন এবং তাহাদের জীবনে অংশ লইতেন। তাহার ভক্তরা নিজেদের নাম দিয়াছিলেন সদানন্দের কুকুর। তিনি তাহাদের মধ্যে গুরু শিষ্যের সাধারণ সম্পর্ক স্থাপিত হইতে দেন নাই। তিনি ছিলেন তাহাদের সাথী। তিনি তাহাদিগকে বলিতেন, আমি তোমাদের জন্য একটি মাত্র কাজ করিতে পারি, তোমাদিগকে স্বামীজির কাছে লইয়া যাইতে পারি। বরানগরের মঠে গুরুভাইদের সেবা যত্নে সুস্থ হতেই বললেন, চলো কামারপুকুর। না না, একলা না, সঙ্গে শ্রীমা আর তোরাও থাকবি। পথে আটপুরে এক সপ্তাহ কাটালেন শ্রীমা আর গুরুভাইদের পরম লোভনীয় সান্নিধ্যে। কিন্তু কামারপুকুর যাবার পথেই আবার অসুস্থ, বাধ্য হয়ে ফিরে এলেন। গরম পড়তেই গুরুভাইরা পাঠিয়ে দিলেন শিমুলতলা। সবাই ভাবলেন নরেন ওখানে কিছুকাল থাকলে স্বাস্থ্য ভালো হবে। কিন্তু বিধি বাম হলো উদরাময়, ফিরে এলেন কলকাতা। আবার শীতে গেলেন বৈদ্যনাথ ধাম, কিন্তু একটু থিতু হয়ে বসতে না বসতেই খবর পেলেন এলাহাবাদে স্বামী যোগানন্দ অসুস্থ। আর এক মুহূর্ত স্থির থাকতে পারলেন না, ছুটলেন এলাহাবাদ। স্বামী যোগানন্দকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেই বেরিয়ে পড়লেন গাজীপুর। দু একদিন না, দু এক সপ্তাহও না, ওখানে রইলেন প্রায় 3 মাস। কারণ অবশ্যই পওহারি বাবা।
বিবেকানন্দ এই অসামান্য সাধক ও ঈশ্বরভক্ত সম্পর্কে অনেক খবরই রাখতেন। জানতেন ইনি বারাণসীর কাছের এক গ্রামের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন ভারতীয় ধর্ম ও দর্শন শাস্ত্রে অসাধারণ পণ্ডিত ছিলেন। সারা দেশ ঘুরেছেন, অভাবনীয় কৃচ্ছ সাধন করেছেন। তিনি দক্ষিণ ভারতীয় ভাষাও জানেন, বাংলাও জানেন। তিনি এমনই অবিশ্বাস্য ঈশ্বরভক্ত ছিলেন যে একবার এক বিষাক্ত সাপে কামড়ালে বলেন, এই সাপকেও তো প্রেমময় ঈশ্বরই আমার কাছে পাঠিয়েছেন। কেশবচন্দ্র সেন তাকে দর্শন করতে আসেন আর জানতেন পওহারী বাবা ঠাকুর রামকৃষ্ণকে পরম পুণ্যাত্মা মনে করতেন। নরেনের মনে অনেক প্রশ্ন এসেছে। যে পুরুষোত্তম ওর হাজার প্রশ্নের শত শত সন্দেহ আর সমস্যার সমাধান করতেন হাসি মুখে, তাঁর মহাসমাধি হবার পর এখন কে তাঁর এই প্রশ্নের জবাব দেবেন? কে তাঁর মনের দ্বিধা দ্বন্দ্ব সংশয় দূর করবেন? মনের এই অবস্থাতেই নরেন এলেন গাজীপুর। গোড়াবাজারের সতীশ মুখোপাধ্যায়ের বাড়িতে আতিথ্য নিলেন। স্থির বিশ্বাস ছিল পওহারী বাবা ওকে পথ দেখাবেন। 1890 সালের 7ই ফেব্রুয়ারি স্বামীজি এখান থেকে চিঠি লিখলেন বন্ধুবর প্রমোদা দাস মিত্রকে। দেখে শুনে মনে হয় বাবাজি বৈষ্ণব, যোগ ভক্তি বিনম্রতার প্রতিমূর্তি। তার বাড়ির চারদিকে দেওয়াল, দু একটা দরজা আছে। এই বাড়ির মধ্যে একটা লম্বা সুড়ঙ্গের মধ্যে তিনি সমাধিস্থ থাকেন। ওই সুড়ঙ্গের ভিতর থেকে বাইরে এলে তিনি কথা বলেন। কেউ জানে না উনি কি খেয়ে থাকেন, তাই তো সাধারণ মানুষ ওকে পওহারী অর্থাৎ বাতাস খেয়ে বেঁচে থাকা বাবা বলে। একবার উনি 5 বছর গর্ত থেকে বেরোননি। সবাই ভেবেছিল উনি দেহ রক্ষা করেছেন, কিন্তু এখন উনি বাইরে বেরিয়েছেন। তবে কাউকে উনি দেখা দেন না, দরজার আড়াল থেকে কথা বলেন। এত মিষ্টি কথা বলতে আমি আর কাউকে দেখিনি। উনি সরাসরি কোনো প্রশ্নের জবাব দেন না, বলেন আমি দিন সেবক, আমি কি জানি। তারপর কথা বলতে বলতে হঠাৎ যেন আগুন বেরিয়ে আসে। আমি চাপাচাপি করতে উনি বললেন, তুমি এখানে কিছুদিন থাকলে আমি বিশেষভাবে অনুগৃহীত হব। যদি মন চায় পত্রপাঠ চটপট চলে আসুন, তা না হলে উনি দেহরক্ষা করার পর অত্যন্ত অনুশোচনা করবেন। নরেন্দ্র মনে মনে ভেবেছেন পওহারী বাবার শিষ্যত্ব গ্রহণ করে ওর কাছে রাজযোগ শিক্ষা নেবেন। এ ব্যাপারে মনস্থিরও করেন, কিন্তু শিষ্যত্ব গ্রহণের ঠিক আগের রাতে ঠাকুরের মূর্তি দর্শন করে চমকে ওঠেন, মতের পরিবর্তন করেন। ঠাকুর যেন ওর কানে কানে বলেন, ওরে সব মানুষের মধ্যেই তো ভগবান আছেন, তুই ওদের সেবা করলেই ভগবানের সেবা করা হবে, সর্বত্রই তো ভগবান। এক মুহূর্তে সব সংশয়ের মেঘ কেটে যায়। নতুনভাবে উদ্দীপ্ত হয় নরেন। না না, আর বিলম্ব নয়, চলো চলো বেরিয়ে পড়ো। চড়ই বেতি। নরেন এলেন কাশী, অনন্তকালের তীর্থে। আশ্রয় নিলেন প্রমোদা দাস মিত্রের বাগানে, নির্জনে নিঃসঙ্গ। মনে মনে কত কি চিন্তাভাবনা করেন, সিদ্ধান্ত নেন আগামী দিনের পরিকল্পনার ব্যাপারে। হঠাৎ খবর পেলেন বলরাম বসুর মৃত্যুর। ঠাকুরের অন্যতম প্রিয় ভক্তের মৃত্যুর খবরে উতলা হয় মন। ফিরে আসেন কলকাতা। বড়নগর মঠ, আর্থিক অনটনে জর্জরিত মঠ। কে দেবে এই পাগলদের মঠ চালাবার অর্থ? গিরিশচন্দ্র আর মাস্টারমশাই অর্থাৎ শ্রীম এদের কাছ থেকে মঠ চালাবার জন্য সাহায্য পাবার প্রতিশ্রুতি পাবার পরই পাখি উধাও। তবে উধাও হবার আগে ঘুষুরির বাসায় গিয়ে শ্রীমাকে দর্শন, প্রণাম, প্রবজ্জার সংকল্প জানান, লাভ করেন শ্রীমায়ের আশীর্বাদ। ব্যাস, আর এক মুহূর্ত না, অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে ভাগলপুর। অতিথি হলেন মন্মথনাথ চৌধুরীর। দিন 7 থেকেই হাজির বৈদ্যনাথ ধাম। পরিচয় হয় কুমার নিত্যানন্দ সিংহ ও রাজনারায়ণ বসুর সঙ্গে। ওখানে একদিন থেকেই আবার বেরিয়ে পড়েন গাজীপুর, কাশী। বন্ধু প্রমোদা দাসের অতিথি, গুরুভাই অখণ্ডানন্দের বিশেষ অনুরোধে অযোধ্যা। মহন্ত জানকীবর শরণের সঙ্গে পরিচিত হওয়ায় খুবই খুশি। হিমালয়, বিশাল মহিমময় হিমালয়, শিব ঠাকুরের আপন দেশ, যুগ যুগান্তরের পুণ্যাত্মা সাধকদের সাধনভূমি, লীলাক্ষেত্র, আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি চিন্তাশুদ্ধির সর্বশ্রেষ্ঠ ল্যাবরেটরি। নৈনিতাল,
স্বর্গের দ্বারদেশে এসে নরেন মহা খুশি। গিরিরাজের জমিদারির সঙ্গে প্রথম শুভদৃষ্টি, আনন্দে নেচে ওঠে মন। কদিন রমাপ্রসন্ন ভট্টাচার্যের উদার আতিথ্যে থাকার পরেই এগিয়ে চলেন আলমোড়ার দিকে। পথে অশ্বত্থ গাছের তলায় হঠাৎ ধ্যানমগ্ন, নববোধি লাভ। আলমোড়ায় পৌঁছেই অখণ্ডানন্দ খবর দেন শারদানন্দ কৃপানন্দকে। অম্বা দত্তর বাগান থেকে সাদরে আপন গৃহে নিয়ে যান লালা বদ্রী শাহ। সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ যোশীর সঙ্গে দীর্ঘ আলোচনা। খবর পান দুঃসংবাদের, ভগ্নীর আত্মহত্যা। মৌনী হিমালয়ের উদার আহ্বান, চলো বদ্রীনারায়ণ। সঙ্গ নেন অখণ্ডানন্দ, শারদানন্দ, কৃপানন্দ। কর্ণপ্রয়াগ, প্রাণ মন দিয়ে উপভোগ করেন নৈসর্গিক দৃশ্য। আপন মনে ধ্যান করেন, আলাপ আলোচনা করেন সাধু সন্ত ভক্তদের সঙ্গে। 3 দিন পরই আবার কাঁধে ঝোলা, হাতে লাঠি। ভরসা শুধু গুরুর কৃপা আর শ্রীমায়ের আশীর্বাদ। মনের দুর্জয় সংকল্প, স্বপ্ন, সাধনা। বদ্রিকা আশ্রমের পথেই অখণ্ডানন্দ অসুস্থ। ভয়াবহ দুর্ভিক্ষের জন্য আশ্রমের পথও বন্ধ। না না, থামলে চলবে না, অসম্ভব, এগুতেই হবে। পা বাড়াও শ্রীনগরের পথে। রুদ্রপ্রয়াগ, যুগ যুগান্তরের ঐতিহ্যমণ্ডিত রুদ্রপ্রয়াগ, স্বপ্নলোকের এক উজ্জ্বল নক্ষত্র। থামো, মন প্রাণ অন্তর দিয়ে অনুভব করো বিশালত্বের মহিমা, অমৃতলোকের শান্তি, ধ্যান। গুণী জ্ঞানীদের কাছ থেকে কিছু ভরে নাও নিজের ঝুলিতে। হঠাৎ আলাপ হয় বাঙালি সন্ন্যাসী স্বামী পূর্ণানন্দের সঙ্গে। আবার বাধা, এগিয়ে যাবার পথে প্রতিবন্ধকতা। কখনো প্রিয়জনের বিয়োগ, আত্মহত্যা, গুরুভাইদের অসুস্থতা, অথবা বরানগর মঠের সমস্যা। এগুতে গিয়েও পিছু টান। এবার নরেন নিজেই জ্বরে কাতর। কবিরাজ বদ্রীদেব যোশীর চিকিৎসায় একটু সুস্থ, তবে পদব্রজে হিমালয়ের পথে এগিয়ে যেতে পারেন না। অনিচ্ছা সত্ত্বেও ডান্ডি গ্রহণ। শ্রীনগর, অলকানন্দার পাড়ে এক জীর্ণ কুটিরে দীর্ঘ 1 মাস। 1 মাস, হ্যাঁ, 1 মাস আত্মমগ্ন হয়ে যান। ধ্যান, হিমালয়ের মতো চিরপবিত্র, চিরশুদ্ধ হতে হবে। না না, মহিরুহের মতো না, গগনচুম্বী হিমালয়ের মতো মাথা তুলে দাঁড়াবার মতো শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। হিমালয়ের মতোই নিজের প্রাণধারা বিলিয়ে দিতে হবে মানব কল্যাণে। নিচে নেমে আসতেই রাজপুরে দেখা তুরীয়ানন্দের সঙ্গে। ভারী আনন্দ হয়। সবাই এই চিরশান্তির স্বর্গরাজ্যে ঘোরাঘুরি করছে চিত্তের মুক্তি, আত্মার শুদ্ধির জন্য, কিছু মণিমুক্ত নিজের ঝুলিতে ভরে নিতে। অসুস্থ অখণ্ডানন্দের সেবা যত্ন দেখাশোনার ভার নিতে রাজি হন নরেনের খ্রিস্টান সহপাঠী বন্ধু হৃদয়বাবু, কিন্তু অখণ্ডানন্দ রাজি হন না। তারপর ব্যবস্থা হয় পণ্ডিত আনন্দ নারায়ণের গৃহে। নিজে আশ্রয় নেন এক অসম্পূর্ণ বাড়িতে। প্রায় 3 সপ্তাহ পর আবার শুরু হয় যাত্রা। চলো ঋষিকেশ। চণ্ডেশ্বর মহাদেবের মন্দিরের কাছে এটা ওটা জোগাড় করে পর্ণকুটির তৈরি। গুরুভাইদের নিয়ে সেখানেই নরেনের আস্তানা। আবার বাধা, ভয়ঙ্কর বাধা। শুধু জ্বরে গা পুড়ে যাচ্ছে তা নয়, ডিপথেরিয়া। সর্বনাশ, গুরুভাইদের মাথায় বজ্রপাত। এ কি, নাড়ি নেই, কোনো স্পন্দন নেই। আর ওদের মাথার ঠিক থাকে না, কান্নায় ভেঙে পড়েন ওরা সবাই। হঠাৎ এক সাধু বাবা এসে হাজির ওই পর্ণকুটিরে। কী যে চিকিৎসা করলেন তা উনিই জানেন। নরেন আরোগ্য লাভ করলেন। গুরুভাইরা বিস্মিত ওর নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ায়। গুরুভাইদের ছেড়ে হরিদ্বার হাজির। কনখল থেকে ব্রহ্মানন্দ এলেন, অন্য গুরুভাইরাও এলেন। তারপর সাহারানপুর, বন্ধুবিহারী চট্টোপাধ্যায়ের গৃহে অবস্থান। মিরাটে থাকলেন ডাক্তার ত্রৈলোক্যনাথ ঘোষের বাড়িতে। কিছুদিন পর এক শেঠজির বাগান বাড়িতে অন্য গুরুভাইদের নিয়ে রইলেন। অদ্বৈতানন্দও এসে হাজির। নরেনের দেখা হলো আফগানিস্তানের আমির আবদার রহমানের সঙ্গে। 1891 জানুয়ারি। এইবার গুরুভাইদের সঙ্গ ত্যাগ করতেই হবে। সিদ্ধান্ত নেবার সঙ্গে সঙ্গেই শুরু হয় নিঃসঙ্গ পরিব্রাজকের জীবন। দিল্লি, পরিচয় দিলেন বিবিদিশানন্দ বলে। হঠাৎ মিরাট থেকে গুরুভাইরা এসে হাজির। না না, তোরা আর আমাকে অনুসরণ করবি না। এলেন আলোয়ার। শুরু হলো রাজপুতানা রাজস্থান পরিক্রমা। আলাপ হলো
হাই স্কুলের উর্দু ও পারসিক শিক্ষকদের সঙ্গে। বোধহয় তাঁরই মাধ্যমে পরিচয় দেওয়ান রামচন্দ্রজির সঙ্গে। অনুরোধ করলেন তাঁর আতিথ্য নেবার। বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, আপনি তো নিশ্চয়ই গরিব দুঃখীকে বাড়িতে ঢুকতে দেন না, তাহলে আমি কি করে থাকি? দেওয়ানজি ওর দুটি হাত ধরে বললেন, আমি কথা দিচ্ছি গরিব দুঃখীরা নিঃসংকোচে আমার বাড়িতে আসতে পারবে। আপনি দয়া করে আমার আতিথ্য গ্রহণ করুন। হ্যাঁ, চলুন। কদিন পরেই গ্রামের পর গ্রাম পেরিয়ে জয়পুর। বিশিষ্ট পণ্ডিতের কাছে পাণিনির শিক্ষা গ্রহণ। মহারাজের প্রধান সেনাপতি হরি সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা। আজমির, আবু পর্বত, গুহায় কদিন কাটাবার পর এক উকিলের আতিথ্য গ্রহণ। পরিচয় হয় কোটার উকিল মহারাও, মুন্সি জগমোহন ও মন্ত্রী ফতেহ সিংয়ের সঙ্গে। এই আবু পর্বতেই আলাপ হলো আগামী দিনের পরম ভক্ত ক্ষেত্রীর মহারাজ অজিত সিংয়ের সঙ্গে। মহারাজার প্রাসাদে দিনের পর দিন ভগবান, ধর্ম, শাস্ত্র, সাধনা ও আরও কত কী নিয়ে আলোচনা। মুগ্ধ মহারাজ এই অসামান্য পণ্ডিত তরুণ সন্ন্যাসীকে নিয়ে আসেন ক্ষেত্রী। বেশ কিছুদিন ওখানে কাটিয়ে এই তরুণ পরিব্রাজক এলেন গুজরাট। আমেদাবাদ, ওয়াধওয়ান অর্থাৎ কাথিয়াবাড়, লিমড়ি, জুনাগড়, পোরবন্দর, দ্বারকা, বেট দ্বারকা, মান্ডবী, নারায়ণ সরোবর, আশাপুরী, ভুজ, আবার মান্ডবী, পোরবন্দর, জুনাগড়, পালিতানা, নড়িয়াদ, বরোদা। কখনো ভিক্ষা করে জীবন ধারণ, কখনো রাজা মহারাজা গণ্যমান্যের অতিথ্য, কখনো গাছতলায় পথের ধারে রাত্রিযাপন, কখনো রাজপ্রাসাদে রাত্রিবাস। এইভাবে মাসের পর মাস কাটিয়ে অসংখ্য শুভানুধ্যায়ী, গুণগ্রাহী ভক্তের শুভেচ্ছা আর শ্রদ্ধা অর্জন করে এলেন মহারাষ্ট্র, মহাবালেশ্বর, পুনা, মধ্যপ্রদেশের খান্ডোয়া, ইন্দোর, খান্ডোয়া ঘুরে বোম্বাই, আজকের মুম্বাই। পুনার দিকে পা বাড়াতেই ভিক্টোরিয়া টার্মিনাস অর্থাৎ বোম্বাই স্টেশনে পরিচয় লোকমান্য বাল গঙ্গাধর তিলকের সঙ্গে। একসঙ্গে ট্রেনে পুনায় লোকমান্যের অতিথি। বেলগাঁও, স্বামী সচ্চিদানন্দ নাম গ্রহণ। তারপর ঘুরতে ঘুরতে বাঙ্গালোর, মহীশূরের মহারাজার সঙ্গে আলাপ। মুগ্ধ মহারাজার সাদর আমন্ত্রণে তার প্রাসাদে আতিথ্য গ্রহণ। কোরআন সম্পর্কে মনের নানা প্রশ্নের সমাধান হলো আব্দুল রহমানের সঙ্গে দীর্ঘ আলোচনা করে। বিদেশ গমনের সংকল্প জানালেন কয়েকজনকে। ত্রিচুর, কোচিন, এর্নাকুলাম, ত্রিবান্দ্রম, ত্রিবাঙ্কুর রাজপরিবারের গৃহশিক্ষক সুন্দরম আইয়ারের আতিথ্য গ্রহণ। অধ্যাপক রঙ্গচারিয়ার সঙ্গে আলাপ হলো যুবরাজ মার্তাণ্ড বর্মার সঙ্গে আর মাদ্রাজের সহকারী অ্যাকাউন্ট্যান্ট জেনারেল মন্মথনাথ ভট্টাচার্যের সঙ্গে। নাগারকোল, তারপরই কন্যাকুমারী, পুণ্য পবিত্র কন্যাকুমারী, অবিস্মরণীয় কন্যাকুমারী, 3 সমুদ্রের সঙ্গম তীর্থ, মিলন তীর্থ। পশ্চিমের আরব সাগরের সূর্যাস্তের মহিমময় রূপ, বঙ্গোপসাগরের শীর্ষে স্নিগ্ধ শান্ত চাঁদ মামার প্রশান্ত উপস্থিতি, পিছনে ভারত মহাসাগর, সামনে অনন্ত ঐশ্বর্যময় ঐতিহ্যময় ভারত তীর্থ। নরেনের চোখের সামনে ভেসে ওঠে বেদান্তের ভারত, অসংখ্য দেব দেবী ও পুণ্যাত্মার ভারত, পৃথিবীর বিভিন্ন ধর্ম সংস্কৃতির বিস্ময়কর সমন্বয়ের ভারত। গর্ববোধ করেন ত্যাগ ও তীর্থের, বুদ্ধ শঙ্কর চৈতন্যের ভারতের জন্য। আবার সঙ্গে সঙ্গে বুকে জ্বালাবোধ করেন, চোখে জল আসে নিপীড়িত, দরিদ্র, লাঞ্ছিত, অত্যাচারী, বঞ্চিত, বুভুক্ষু ভারতবাসীদের জন্য, নিজের চোখে দেখা সহায় সম্বলহীন অসহায় ভাই বোনদের জন্য, যারা দুমুঠো অন্নও পায় না, রোগীকে পথ্য দিতে পারে না, মেয়েদের লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় দিতে পারে না। তাদের কাছে বেদান্তের শাশ্বত বাণীর কি মূল্য? এদের কাছে তো অন্নপথ্যই ভগবান। শিউরে ওঠেন, ক্ষতবিক্ষত হয় নরেনের অন্তর, চোখের জলের বন্যা বয়ে যায়, আর বারবার বলেন, এই আমার দেশ। ঠাকুর ঠিকই বলেছিলেন, ওরে খালি পেটে ধর্ম হয় না। মানুষের দুঃখ বেদনা অন্তরে উপলব্ধি না করলে কি ঠাকুর এই কথা বলতেন? না, কখনোই না। 2 বছর ধরে পাগলের মতো ঘুরে বেড়াবার পর নরেন ক্লান্ত, অবসন্ন, কপর্দক শূন্য। এহ বাহ্য, না না, ভেঙে পড়লে চলবে না।
মুক্তি চাই দ্বিধা দ্বন্দ্ব থেকেও, চাই ভবিষ্যতের পথনির্দেশ, চাই গুরুর নির্দেশ, নতুন মন্ত্র। সামনেই এক বিশাল শিলাখণ্ড, ছোটোখাটো একটা পাহাড়, অনন্তকাল ধরে 3 সমুদ্রের জলরাশি বিধৌত। কন্যাকুমারীর স্থলভূমি থেকে বেশ খানিকটা দূরে। এই 3 সমুদ্রের জলে কত হাঙর মকর কুমির আছে তা কে জানে। ওই শিলায় পৌঁছতে হলে তো নৌকো চাই, কিন্তু নৌকো ভাড়া করার জন্য তো অর্থ চাই, সঙ্গে একটি পয়সাও নেই। কুছ পরোয়া নেই, গুরুর নাম করে মারো ঝাঁপ। সমগ্র ভারত তীর্থকে সামনে রেখে ওই বিশাল শিলাখণ্ডের উপর ধ্যানে বসতে হবে, বসতেই হবে। সহস্র কোটি কোটি বছর সমুদ্র জলরাশি বিধৌত ওই শিলার গায়ে কি মোটা শ্যাওলা, হাত পা পিছলে যায়, বারবার পড়ে যান সমুদ্রের জলে। জয় রামকৃষ্ণ। হ্যাঁ, এইবার শিলাখণ্ডে চড়তে পারেন 3 সমুদ্রের রণগর্জনকে উপেক্ষা করে। ধ্যানে বসলেন। পার্থিব সুখ দুঃখ আনন্দ বেদনা, সাফল্য ব্যর্থতা, বিদ্যা বুদ্ধি সব কিছু বিস্তৃত হয়ে নরেন ধ্যানে বসলেন। জানতেও পারলেন না কখন সূর্যোদয় সূর্যাস্ত হয়েছে, কখন অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে, বা আলোয় উজ্জ্বল ভাস্বর হয়ে উঠেছে চারপাশ। কানে পৌঁছল না সমুদ্রের গর্জন, মাতলামি। ধ্যান ভঙ্গ হল। নববোধি লাভ। নরেন চোখ খুললেন। নবমন্ত্রে দীক্ষিত উদ্দীপ্ত নরেনের মনে নতুন ভাবের জোয়ার, নতুন অধ্যায় সূচনার জন্য ব্যাকুল, উন্মাদ। সাঁতার কেটে সমুদ্র অতিক্রম করে ফিরে আসেন ভারতভূমির মূল ভূখণ্ডে। পদব্রজে যাত্রা শুরু করেন। রামেশ্বর যাবার পথে দেখা হলো রামনাদের রাজার সঙ্গে। এই তরুণ সন্ন্যাসীকে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যেতে অনুরোধ ও সাহায্যের প্রতিশ্রুতি। এলেন রামেশ্বর। শেষ হলো 1892। হ্যাঁ, পদব্রজেই রামানন্দ পণ্ডিচেরি ঘুরে হাজির মাদ্রাজ। ডিএজি মন্মথনাথ ভট্টাচার্যের আতিথ্য গ্রহণ। বক্তৃতা দিলেন ট্রিপ্লিকেন লিটারারি সোসাইটিতে। শিক্ষিত যুবকদের সভায় প্রকাশ করলেন পাশ্চাত্য অভিযানের পরিকল্পনা। এই ছেলেরা 500 টাকা সংগ্রহ করে তুলে দিল তরুণ সন্ন্যাসীর হাতে। হায়দ্রাবাদ। নবাব বাহাদুর স্যার খুরশিদ জার সঙ্গে পাশ্চাত্যে যাবার বিষয়ে আলোচনা। নবাব বাহাদুর পরমানন্দে 1000 টাকা দেবার প্রতিশ্রুতি দিলেন। দেখা করলেন প্রধানমন্ত্রী আসমান জার সঙ্গেও। বক্তৃতা দিলেন মেহবুব কলেজে। স্বামীজির সঙ্গে দেখা করতে এলেন বেগম বাজারের ব্যবসায়ীরা। তাঁরাও প্রতিশ্রুতি দিলেন অর্থ সাহায্যের। হায়দ্রাবাদে 1 সপ্তাহ কাটিয়ে বিদায় নেবার সময় কয়েক হাজার মানুষ স্টেশনে এসে বিদায় জানালো এই অসামান্য তরুণ সন্ন্যাসীকে। আবার মাদ্রাজ। সভা সমিতি, ধর্মালোচনা। তামিল ভক্তরা উঠে পড়ে লেগেছেন অর্থ সংগ্রহের জন্য। একান্ত ভক্ত আলাসিঙ্গা পেরুমলের নেতৃত্বে একদল স্বামীজির ভক্ত ও অনুরাগী যুবককে নিয়ে দরজায় দরজায় ঘুরে অর্থ ভিক্ষা করছে। সারা শহরে এই তরুণ সন্ন্যাসীকে নিয়ে মহা উত্তেজনা, বিচিত্র উন্মাদনা। নতুন আনন্দের খবর, খুশির জোয়ার। স্বয়ং শ্রীমা সারদা দেবী অনুমোদন করেছেন তাঁর পাশ্চাত্য অভিযান। 3 সাগরের সঙ্গম তীর্থে শিলাখণ্ডের উপর ধ্যান করার সময়েই ঠাকুরের অনুমতি পেয়েছেন। বাকি ছিল শ্রীমায়ের আশীর্বাদ ও অনুমোদন। তাও এসে গেল। আর কি চাই। এরই মধ্যে খেত্রি থেকে মুন্সি জগমোহন লাল এসে হাজির মাদ্রাজে। উনিই টেনে নিয়ে গেলেন খেত্রি। পথে বোম্বাইতে দেখা হলো ব্রহ্মানন্দ আর তুরীয়ানন্দের সঙ্গে। খেত্রি। নিঃসন্তান মহারাজা স্বামীজির অনুগ্রহে আশীর্বাদে পুত্র সন্তান লাভ করেছেন। সেই আনন্দে হচ্ছে উৎসব এবং স্বয়ং মহারাজার গুরুদেব স্বামীজি হাজির। আনন্দে খুশিতে ভরে যান মহারাজা। না না স্বামীজি, ওই সচ্চিদানন্দ নাম চলবে না। যে মহাপুরুষের বিবেক চির আনন্দময়, যার কৃপায় অসংখ্য মানুষের বিবেকে নতুন অনাস্বাদিত আনন্দের জোয়ার, তিনি অবশ্যই বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। পরম ভক্তের ইচ্ছায় ও ঐকান্তিক অনুরোধ স্বয়ং গুরুদেব অতীতের পরিচয় মুছে ফেলে হাসি মুখে গ্রহণ করলেন নতুন পরিচয়। ফেরার পথে আবু রোড স্টেশনে অপ্রত্যাশিতভাবে আবার ব্রহ্মানন্দ ও তুরীয়ানন্দের সঙ্গে দেখা।
হরিভাই অর্থাৎ তুরীয়ানন্দ, তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না, কিন্তু আমার হৃদয় খুব বড় হয়েছে। সারা ভারতবর্ষ ঘুরে মানুষের যে অভাবনীয় দুঃখ দারিদ্র্য দেখে আমাকে অহরহ চোখের জল ফেলতে হয়েছে। আমার স্থির বিশ্বাস, এদের দুঃখ দারিদ্র্য না ঘুচিয়ে ধর্মের কথা শুনিয়ে কোনো লাভ হবে না। এদের মুক্তির উপায় খুঁজতেই আমি আমেরিকা যাচ্ছি। 1893 31শে মে, পেনিনসুলার জাহাজে বোম্বাই থেকে বিদেশ যাত্রা। জাহাজ ঘাটে বিদায় জানালেন ক্ষেত্রীর দেওয়ান। পরনে লাল রেশমের পোশাক, মাথায় পাগড়ি। স্বামী বিবেকানন্দ চললেন বেদান্তর শাশ্বত সাম্য মৈত্রীর বাণী পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে দিতে, রামকৃষ্ণের সমন্বয়ের বাণীতে মানুষকে অনুপ্রাণিত করতে আর সৃষ্টি করতে নতুন ইতিহাস।